আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণীর ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের অধ্যায় 5 থেকে, অর্থাৎ আবহবিকার অধ্যায় থেকে যে 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন পরীক্ষায় কি কি আসতে পারে সেই বিষয় নিয়ে। ঠিক আছে, আজ এর আগে আমি অধ্যায় 4 থেকেও প্রশ্নপত্র এরকম আলোচনা করেছি, তাই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিও। 2 নম্বরের প্রশ্ন কি আসতে পারে? প্রথম প্রশ্ন আসতে পারে, তুহিন খণ্ডীকরণ বলতে কি বোঝো? তুহিন খণ্ডীকরণ হয় উচ্চ পার্বত্য অঞ্চলে, শীতল অঞ্চলে দিনের বেলায় জল বরফ, দিনের বেলায় কি হয়, পাথরের কোনো ফাটলে জল ঢুকে যাওয়ার পরে সেটা রাত্রিবেলায় আবার ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে বরফ হয়ে যায়। আমরা জানি যে বরফ আয়তনে বেড়ে যায়, যার জন্য বরফ আয়তনে বেড়ে যাওয়ার জন্য সেই বরফ কি করে, শিলাটাকে চাপে ভেঙে দেয়, সেটাই হলো তুহিন খণ্ডীকরণ। ঠিক আছে, আমি ছবিতে দেখাই। এইরকম একটা ফাটল থাকে, সেখানে দিনের বেলায় জল ঢুকে যায়, আর রাত্রিবেলা তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ার জন্য, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যাওয়ার জন্য কি হয়, যে চাপ দেয় বরফ দুপাশে দিয়ে, শিলাটাকে কি করে, ভেঙে দেয়। এটাকে বলা হয় তুহিন খণ্ডীকরণ। এরকম করে যে শিলাগুলো ভাঙছে এইগুলোকে বলা হয় ট্যালাস। এটাকে বলা হয় ট্যালাস বা স্ক্রি। ঠিক আছে, বেশ, এটাই হলো তুহিন খণ্ডীকরণ, যান্ত্রিক আবহবিকারের একটা রূপ। 2 নম্বর, রেগলিত ও মৃত্তিকার তফাৎ কি? আবহবিকারের পরে যে সৃষ্ট শিথিল অসংবদ্ধ শিলাচূর্ণ আছে তাকেই বলা হয় রেগলিত, কিন্তু রেগলিতের সঙ্গে জৈব পদার্থ মিশে কি তৈরি হয়, মৃত্তিকা তৈরি হয়। অর্থাৎ আবহবিকারের পরে যে শিলাচূর্ণ তৈরি হয় সেটাকে বলা হয় রেগলিত, আর সেই রেগলিতের ওপর জৈব পদার্থ মিশে তৈরি হয় মৃত্তিকা। রেগলিতে জৈব পদার্থ বা উদ্ভিদের পুষ্টি থাকে না, আর মৃত্তিকা অত্যন্ত উর্বর, উদ্ভিদের জন্ম ও বৃদ্ধির সহায়। 3 নম্বর, ফালি চাষ বা স্ট্রিপ ক্রপিং কি? পাহাড়ের ঢালু জমিতে মৃত্তিকা চাষের জন্য ঢালের আড়াআড়ি ভাবে জমিকে দীর্ঘ সরু ফালির মতো খণ্ডে খণ্ডে ভাগ করে শস্য ঘাস পর্যায়ক্রমে চাষ করার পদ্ধতিকে কি বলা হয়? ফালি চাষ বলা হয়। এরপরের প্রশ্ন হলো, জারণ বা অক্সিডেশন কি? যে বাতাসে যে জল বা জলীয় বাষ্প আছে তার সঙ্গে অক্সিজেনের একটা বিক্রিয়া চলে, সেই রাসায়নিক বিক্রিয়ায় লোহা বর্গীয় যে খনিজ আছে সেইগুলো যে মরচে পড়ে যায় সেটাকেই বলা হয় কি? জারণ বা অক্সিডেশন। এবার কি হয়, কোনো একটা শিলায় যদি লৌহ থাকে, সে লোহা বর্গীয় শিলায় মরচে পড়ে যায় এই বাতাসের যে অক্সিজেন এবং জলীয় বাষ্প বিক্রিয়ার জন্য, সেটাকেই বলা হয় কি? জারণ বা অক্সিডেশন। এটা হলো রাসায়নিক আবহবিকারের একটা ভাগ। 5 নম্বর, এলুভিয়েশন বলতে কি বোঝায়? মৃত্তিকার স্তর থেকে বিস্তরে খনিজ পদার্থ যে ধুয়ে চলে যায় সেটাকে বলা হয় এলুভিয়েশন। ঠিক আছে, এইটা মৃত্তিকার স্তর, আর নিচে হলো বিস্তর। স্তর থেকে বিস্তরে যে খনিজ সমৃদ্ধ জল ধৌত প্রক্রিয়ার নিচে নেমে যাচ্ছে এটাকে বলা হয় এলুভিয়েশন। আর এলুভিয়েশন মানে কি? বিস্তরে জমা হচ্ছে খনিজগুলো, এটাকে বলা হয় ইলুভিয়েশন। তাই বিস্তর খনিজ সমৃদ্ধ স্তর, আর স্তর হলো মৃত্তিকার খনিজ শূন্য স্তর। নগ্নিভবন, আবহবিকারের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হওয়ায় ক্ষয়ীভবনের মাধ্যমে অপসারিত হয়ে যায়। ঠিক আছে, এরকম একটা উঁচু পাহাড়ি অঞ্চল, এবার এই জায়গার যে নিচে ছিল এইখানে একটা শিলাস্তর ছিল, এবার ওপরের যে শিলাস্তর সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেল, ওপরের শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয়ে গেল, তাহলে কি হবে? ওপরের শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হলে ক্ষয়ীভবনের মাধ্যমে ধুয়ে চলে গেল, অন্য দূরে চলে গেল, তাহলে নিচের যে শিলাস্তরটা বেরিয়ে এলো এটাকে বলা হয় নগ্নিভবন। কার দ্বারা হয়? আবহবিকার প্লাস ক্ষয়ীভবন সমান সমান কি হয়? নগ্নিভবন হয়। 7 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্যের কারণ কি? মরু অঞ্চলে দিন এবং রাতের উষ্ণতার পার্থক্যের কারণে শিলা পর্যায়ক্রমে প্রসারিত সংকুচিত হয়, তাই শিলা যান্ত্রিকভাবে ভেঙে যায়। আর 2 নম্বর কি? যে জলের অভাব, মরু অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ায় রাসায়নিক আবহবিকারের অনুকূল পরিবেশ একটু থাকে না, সেই কারণে মরু অঞ্চলে
রাসায়নিক আবহবিকারের তুলনায় যান্ত্রিক আবহবিকার বেশি হয়। 3 নম্বরের প্রশ্ন পরীক্ষায় কি আসতে পারে দেখো, যে 3 নম্বরের প্রশ্ন প্রথম আসতে পারে যে জৈব আবহবিকারে মানুষ, উদ্ভিদ ও প্রাণীর ভূমিকা কি? উদ্ভিদ কি করে? উদ্ভিদের শিকড় শিলার ফাটলে ঢুকে বৃদ্ধি পেলে ফাটল বড় হয়, শিলা ভেঙে যায়। আর এছাড়াও পচা পাতা থেকে উৎপন্ন যে হিউমিক অ্যাসিড আছে সেগুলো কি করে? শিলা গলিয়ে দেয় রাসায়নিকভাবে। আর প্রাণী কি করে? যে প্রাণীরা যেমন কাকড়া, কেঁচো, ইঁদুর, ঠিক আছে, তারপরে অন্যান্য যে প্রাণীরা আছে পিঁপড়ে, এরা কি করে? মাটির যে শিলাস্তর আছে সেগুলোকে গর্ত করে খুঁড়ে দেয়, যেটা শিলাকে কি করে? অসংবদ্ধ করে দেয়। আর মানুষ কি করে? খনি খনন করে, রাস্তা নির্মাণ করে, গৃহ নির্মাণ করে, পরমাণু বিস্ফোরণের মতো কাজ করে, যার মাধ্যমে মানুষ দ্রুত শিলা চূর্ণ বিচূর্ণ করে। 2 নম্বর প্রশ্ন, আবহবিকারের ফলাফল কি? আবহবিকার হলে রেগুলিত সৃষ্টি হয়, যা পরবর্তীকালে মাটি তৈরি কাজ করে। আর মৃত্তিকা গঠন করে রেগুলিতের ওপর জৈব পদার্থ জীবাণুর ক্রিয়া উর্বর মৃত্তিকা গঠিত করে। আর ভূমি রূপে রূপান্তর শিলার ক্ষয় ও আলগা হওয়ার ফলে বিভিন্ন আকৃতি ভূমিরূপ যেমন টর, পেডিমেন্ট তৈরি করে। ঠিক আছে, আবহবিকারের দ্বারা সব থেকে বড় কি? যে মৃত্তিকা সৃষ্টি হয়। 2 নম্বর রেগুলিত তৈরি হয়। আর 3 নম্বর কি? যে বিভিন্ন ভূমিরূপের পরিবর্তন করে। 3 নম্বর প্রশ্ন, মৃত্তিকা কিভাবে সৃষ্টি হয়? মৃত্তিকা সৃষ্টি হওয়ার প্রাথমিক পর্যায়ে আবহবিকার হতে হবে এবং রেগুলিত তৈরি হতে হবে। এবার রেগুলিতের ওপরে উদ্ভিদ প্রাণীর মৃতদেহাবশেষ জমবে, সেটা পচে তৈরি হবে হিউমাস। এরপরে এই হিউমাসের ওপরে যদি বৃষ্টির জল হয় তাহলে কি হবে? ইলুভিয়েশন প্রক্রিয়া কার্যকর হবে। আর তারপরে যে ব্যাকটেরিয়া আছে সেইগুলো আবার উদ্ভিদ প্রাণীর দেহাবশেষকে কি করে দেবে? পচিয়ে দেবে প্লাস ইলুভিয়েশন হবে। আবার ধীরে ধীরে বৃষ্টিপাত, উষ্ণতা বাড়বে, এর ফলে কি হবে? ধীরে ধীরে মৃত্তিকা সৃষ্টি হবে। প্রথমে কি হবে? রেগোলিথ, প্রথমে আবহবিকার, আমি স্টেপগুলো লিখে দিচ্ছি। আবহবিকার, তারপরে রেগোলিথ, আবহবিকার হবে, তারপর রেগোলিথ হবে। রেগুলিত মানে শিলা চূর্ণ বিচূর্ণ হলো। তারপরে উদ্ভিদ প্রাণী দেহাবশেষ জমবে, উদ্ভিদ প্লাস প্রাণীর দেহাবশেষ মৃত। তারপরে হবে পচে হিউমাস। তারপরে হবে ইলুভিয়েশন, এলু প্লাস ইলুভিয়েশন। তারপরে হবে মৃত্তিকা। ঠিক আছে, এইরকম স্টেপ বাই স্টেপ হবে। আবহবিকার হবে, তারপরে রেগুলিত তৈরি হবে, উদ্ভিদ প্লাস প্রাণীর মৃতদেহ জমা হবে, তারপরে সেগুলো পচে হিউমাস তৈরি হবে, ইলুভিয়েশন হবে, এরপরে মৃত্তিকা তৈরি হবে। আর মাঝে একটা জায়গায় কি হয়ে যাবে? মাঝে আর একটা জায়গায় হয়ে যাবে খনিজীকরণ। মাঝে আর একটা জায়গায় হবে খনিজীকরণ। ঠিক আছে, খনিজীকরণ মানে কি? উদ্ভিদ প্রাণীর শরীরে যে খনিজ উপাদানগুলো ছিল সেগুলো কি হবে? মাটিতে আবার মিশে যাবে। এইভাবেই মৃত্তিকা সৃষ্টি হবে। এরপর আছে যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার মধ্যে পার্থক্য। যান্ত্রিক আবহবিকারে কি হয়? শিলা শুধুমাত্র শিলা ভেঙে যায়, অর্থাৎ ভৌত পরিবর্তন হয়। আর রাসায়নিক আবহবিকারে শিলা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে নতুন খনিজে পরিণত হয়। জলবায়ু, যান্ত্রিক আবহবিকার হওয়ার জন্য শুষ্ক চরম ভাবাপন্ন শীতল অঞ্চল প্রধান, আর রাসায়নিক আবহবিকার জন্য উষ্ণ আর্দ্র নিরক্ষীয় অঞ্চল প্রধান। যান্ত্রিক আবহবিকার রূপ কি কি? ক্ষুদ্র কণা বিসরণ, তারপর তুহিন খণ্ডীকরণ, তারপর প্রস্তরচায়ী খণ্ডীকরণ, এগুলো। আর রাসায়নিক আবহবিকার হলো অঙ্গারযোজন, জারণ, জলযোজন, দ্রবণ ইত্যাদি। এরপরে 5 নম্বর প্রশ্ন তোমাদের আসতে পারে যে যান্ত্রিক আবহবিকারে বিভিন্ন প্রক্রিয়াগুলি চিত্রসহ আলোচনা করো। যান্ত্রিক আবহবিকার মূলত চাপ এবং তাপের জন্য হয়। কোনো রকম কিন্তু শিলার রাসায়নিক পরিবর্তন হয় না, শুধুমাত্র যান্ত্রিকভাবে ভেঙে যায়, শুধুমাত্র গঠনগত পরিবর্তন হয়। প্রথম হয় স্বল্পমোচন। মরু অঞ্চলে বিষম উষ্ণতা, অর্থাৎ দিনের বেলায় প্রচণ্ড গরম, রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। এর জন্য পেঁয়াজের খোসার মতো যদি শিলার উপরস্তর খসে খসে পড়ে যায় তখন সেটাকে বলা হয় স্বল্পমোচন। ঠিক আছে, এটা সব থেকে বেশি হয় মরুভূমি অঞ্চলে। ঠিক আছে, কোন শিলায় বেশি হয় সেটাও মনে রাখবে। এই যে স্বল্পমোচন সব থেকে বেশি হয়, মনে রাখবে,
গ্রানাইট শিলায়। ঠিক আছে, স্বল্পমোচন সব থেকে বেশি হবে গ্রানাইট শিলায়। স্বল্পমোচন দেখতে কেমন হয়? স্বল্পমোচন এইরকম দেখতে হয়, এরকম পেঁয়াজের খোসার মতো খুলে খুলে যায়। ঠিক আছে, পেঁয়াজের খোসার মতো খুলে খুলে যায়, এটা হবে গ্রানাইট শিলায়। আর আছে ব্লক বা প্রস্তরচাই খণ্ডীকরণ, এগুলো যে স্লাইস ব্রেড আছে সেই স্লাইস ব্রেডের মতো শিলাগুলো চাকে চাকে ভেঙে যায়, সেটাকে বলা হয় কি? ব্লক বা প্রস্তরচাই খণ্ডীকরণ। এটা কোন শিলায় হবে? ব্যাসেল শিলায় বেশি হবে। ঠিক আছে, আর সমান জাতীয় শিলায়, দুটোই কিন্তু সমজাতীয় শিলায় হবে, এটাও সমজাতীয় শিলায় আর এটাও সমজাতীয় শিলায়। কিন্তু ক্ষুদ্রকণা বিসরণ যদি বিষমযুক্ত বা বিভিন্ন খনিজ দ্বারা গঠিত শিলা থাকে তাহলে সমানভাবে তাপ শোষণ করতে পারে না, ফলে শিলার ভেতরে টান তৈরি হয়। দীর্ঘদিন সীমা অতিক্রম করে গেলে বন্দুকের গুলির আওয়াজ করে শিলা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ফেটে যায়। ঠিক আছে, শিলা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ফেটে যায়, এটাকেই বলা হয় ক্ষুদ্রকণা বিসরণ। তাই প্রশ্ন আসতে পারে যে বন্দুকের গুলি ছড়ার শব্দ কেন শোনা যায় মরুভূমি অঞ্চলে? কারণ এই ক্ষুদ্রকণা বিসরণ চলে বলে। আর 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর যান্ত্রিক আবহবিকার কি আছে? তুহিন খণ্ডীকরণ, অর্থাৎ ফাটলের জল জমে বরফ হলে আয়তনে বাড়ে এবং সেই চাপে ফাটল বরাবর কি হয়? শিলা ভেঙে যায়, এইটাকেই বলা হয় তুহিন খণ্ডীকরণ। ঠিক আছে, যেটা তোমাদের প্রথমেই বললাম যে এরকম জল ঢুকে যায় দিনের বেলায়, রাত্রিবেলা বরফ হয়ে গেলে বরফের চাপে শিলা কি হয়? দুপাশ থেকে ভেঙে যায়। ঠিক আছে, এরপরে 2 নম্বরের প্রশ্ন আসতে পারে রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াগুলি আলোচনা করো। রাসায়নিক আবহবিকার প্রক্রিয়া কি হয়? শিলার রাসায়নিক পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ শিলা খনিজ যে উপাদান দিয়ে তৈরি ছিল সেটা চেঞ্জ হয়ে যায়। যেমন জারণ, জারণ হয় লোহার জাতীয় শিলায়, আর জল প্লাস অক্সিজেন, জল প্লাস অক্সিজেন একসঙ্গে বিক্রিয়া করে যখন লোহাযুক্ত শিলায় মরচে ফেলে দেয় তখন সেটাকে বলা হয় জারণ। আর অঙ্গারযোজন বা কার্বনেশন বলতে কি বোঝায়? জল প্লাস কার্বন ডাই অক্সাইড যদি চুনাপাথরযুক্ত অঞ্চলে যে আবহবিকার ঘটায় সেটাকে বলা হয় কার্বনেশন। জল প্লাস কার্বন ডাই অক্সাইড চুনাপাথরযুক্ত অঞ্চলে যে আবহবিকার ঘটায় সেটা হলো কার্বনেশন। কারণ জল প্লাস কার্বন ডাই অক্সাইড কি তৈরি করে? মৃদু কার্বনিক অ্যাসিড তৈরি করে। আর এই মৃদু কার্বনিক অ্যাসিড চুনাপাথরকে সহজেই দ্রবীভূত করে ক্যালসিয়াম বাইকার্বনেটে রূপান্তর করে। যেমন চুনাপাথর প্লাস কার্বনিক অ্যাসিড কি তৈরি হয়ে যায়? ক্যালসিয়াম বাইকার্বনেট। এরপর জলযোজন কিভাবে হয়? শিলা খনিজের সাথে, শিলা খনিজ যেগুলো আছে সেগুলোর সাথে যদি জল যুক্ত হয় তাহলে খনিজের আয়তন বড় হয়ে যায়, ফলে শিলা রাসায়নিকভাবে শিথিল হয়ে পড়ে। যেমন অ্যানহাইড্রাইট জিপসামে পরিণত হয় জল যদি যুক্ত হয়। ঠিক আছে, জিপসাম অ্যানহাইড্রাইট জিপসামে পরিণত হয়ে যায়। অর্থাৎ এখানে কি কি তৈরি হলো? অ্যানহাইড্রাইট জিপসামে পরিণত হলো জল যদি শিলার সঙ্গে মিশে। এরপরে আছে আর্দ্র বিশ্লেষণ, জলের H+ আয়ন এবং OH- আয়নের প্রভাবে খনিজ বিয়োজিত হয়ে যায় এবং সিলিকেটের শিলা এই প্রক্রিয়া সহজেই মাটিতে পরিণত হয়। এই কটা হলো রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়া। ঠিক আছে, অর্থাৎ তোমরা যদি আবহবিকার চ্যাপ্টার থেকে এই কটা পড়ো তাহলে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট কমপ্লিট কভার হয়ে যাবে আবহবিকার থেকে। অর্থাৎ এই চ্যাপ্টারে এই কটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখা হচ্ছে পরের ক্লাসে পশ্চিমবঙ্গ থেকে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে সেই নিয়ে।